আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম। আবার কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি 14তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। অবশ্যই কিন্তু আপনি লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন সাদিক পাবলিকেশন দীর্ঘ জার্নিতে আপনারা দেখতে পাচ্ছেন এত ফ্রি ক্লাস দিয়েছে এবং এত সংখ্যক টিচার দ্বারা এবং সবগুলোই চাকরিজীবী দ্বারা কিন্তু ক্লাস নিচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু আপনাদের জন্য 2 থেকে 3টি করে ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে এবং সবগুলো ক্লাসগুলোই কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোর ওপর। যেমন আজকে আমি আলোচনা করব আপনাদের 14তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশ ব্যাখ্যাসহ সমাধান। আপনারা যাদের সাথে আমার পরিচয় নেই, আমি নিজেই আবার পরিচিত হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক গণিত বিভাগ। আমরা আমাদের আলোচনা শুরু করব। আমরা কথা কম বলে আমাদের মূল আলোচনাটা আমরা শুরু করব। এখানে দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধানটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে লাইভে কে কে যুক্ত আছেন এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমরা শিওর হয়ে নিই। হ্যাঁ, ইতিমধ্যে আমরা লাইভটি দেখতে পাচ্ছি। আজকে আমাদের আলোচনার আমরা যে ঐকিক নিয়ম থেকে কিন্তু একটি প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি, যে ঐকিক নিয়ম থেকে আমাদের প্রশ্ন সব সময় আসে। আজকেও তার কোনো বিকল্প নয়। আমরা দেখেন 14তম শিক্ষক নিবন্ধন প্রিলির যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে 14তম কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন 14তম কলেজ। এখানে কিন্তু লেখা আছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়। 15 জন লোক একটি কাজ শেষ করবে 3 ঘন্টায় এবং 5 জন লোক ওই কাজটি কত সময়ে শেষ করবে। তাহলে ঐকিক নিয়মের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা গত দিনও শিখেছি, আজকেও শিখব। আমরা কিন্তু এটাকে প্রথমে বেসিকে কনভার্ট করেছিলাম, বেসিকের সাহায্যে সমাধান করেছিলাম। তারপর কিন্তু এটাকে আমরা সমাধান করেছি সংক্ষিপ্ত ওয়েতে। তো সংক্ষিপ্ত ওয়েটাতে যখন আমরা সমাধান করি তার আগে কিন্তু আমরা এটাকে বেসিকটা দিয়ে আমরা করার চেষ্টা করেছি, আর আগেও করেছি আমরা। জাস্ট আমাদের বের করতে বলছে কত সময় লাগবে। তাহলে সময় লাগবে 15 জন লোক যে কাজটা 3 দিনে করবে, খেয়াল করুন 15 জন করবে 3 দিনে। তাহলে 15 জন লোক যদি 3 দিনে করে তাহলে 15 জনের কাজ যখন একজন ব্যক্তি করবে তখন তার অবশ্যই সময়টা বেশি লাগবে। আর আমরা জানি যে যখন জনসংখ্যার প্রয়োজন কম, যখন জনসংখ্যা কম লাগে কম হয়ে যায়, কমে যায়, তখন সময়টা বেড়ে যায়, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা এখানে গুণ করেছি। এখন 5 জন লোক, অর্থাৎ 5 জন তো একজনের চাইতে বেশি, সময় কিছুটা হলেও কি লাগবে, একটু কম লাগবে। তখন কিন্তু আমরা এখানে 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা কেটে দেব, 3 5 15, 3 3 9, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 9 দিন। দুঃখিত, এখানে ঘন্টা আছে, দিনের পরিবর্তে আমাদের এখানে ঘন্টা ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই যে ঘন্টা, যাই হোক আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি। এখন এই প্রশ্নটাকে যখন আমরা সংক্ষেপে কনভার্ট করব, অর্থাৎ সূত্র যে করব আমরা, তাহলে আমাদের শুধু জানতে হবে এইটা যে M1 D1 এখানে M2 D2। তাহলে M1 হচ্ছে প্রথম যে শ্রমিকের সংখ্যা দেয়া থাকবে, এটাকে আমরা M1 দ্বারা প্রকাশ করব। আর প্রথম যে সময় দেয়া থাকবে এটাকে আমরা D1 দ্বারা প্রকাশ করব। এবং দ্বিতীয় যে শ্রমিকের সংখ্যা দেয়া থাকবে এটাকে আমরা M2, এবং দ্বিতীয় যে সময়ের দেয়া থাকবে এটাকে আমরা D2 দ্বারা প্রকাশ করব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্পষ্ট বলতে পারি যে M1 এর মান হচ্ছে এখানে 15, এই মানটা হচ্ছে M1, এবং প্রথম যে সময় এটাকে আমরা D1 দ্বারা প্রকাশ করি, এবং দ্বিতীয় সময় এটাকে আমরা M2 দ্বারা প্রকাশ করি, এবং দ্বিতীয় সময়কে আমরা D2 দ্বারা প্রকাশ করি। এখন আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দিই। M1 15, এখানে হচ্ছে 3, আর এখানে আমাদের M2 এর মানটাকে আমরা এপাশে পার করে দিব। M2 এর মান হচ্ছে 5, এখানে D2, এই যে এখন থেকে আমরা মানটা কেটে দিব। তাহলে 3 3 9, 9 D2। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি, যে এখানে আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবো, যে কত সহজে কিন্তু আমরা দেখেন এখানে সমাধান করতে পেরেছি। যে আমরা যদি বেসিকটা ক্লিয়ার করি, আমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা
সংক্ষিপ্ত সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারবো। ইতিমধ্যে আমাদেরকে জাহাঙ্গীর আলম সাতক্ষীরা থেকে কমেন্ট করেছেন, ইকবাল হোসেন আপনি ভোলা থেকে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বলেছেন, আপনি বলেছেন সিলেবাসে কি কোনো পরিবর্তন হবে কিনা। সিলেবাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। লিখিত সিলেবাসটা আপনাদের যে সিলেবাসটা রয়েছে প্রজ্ঞাপনের সময় যেটা দেখেছেন, আপনারা 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস দেখেছেন, পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনারা এই সিলেবাস চেঞ্জ হবে কি না, সিলেবাস পরিবর্তন হবে কি না, এইসব চিন্তা ভাবনা করে কিন্তু অনেক পিছিয়ে আছেন। সুতরাং এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনারা লাইনে আসুন, মানে পড়াশোনার সঠিক লাইনে অগ্রসর হন। সিলেবাস পরিবর্তন হলেও তো আর সম্পূর্ণটা পরিবর্তন হবে না, কিছু সংখ্যক আংশিক পরিবর্তন হতে পারে, কিন্তু তার জন্য কি আপনি পড়া বন্ধ রাখবেন? কখনই সম্ভব নয়। পড়া বন্ধ রাখা কোনো ক্রমেই পসিবল নয়। এই জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। চলুন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখি। দেখেন আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি দেওয়া আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। 14তম শিক্ষক নিবন্ধন কলেজের প্রশ্নটা আমরা সমাধান করব। এখানে প্রশ্নটা যেটা দেয়া রয়েছে, পিতা ও পুত্রের বয়সের গড়। গতদিনও আমি একটা গড় থেকে সমাধান করেছি, অর্থাৎ আমরা কিন্তু ধারাবাহিকভাবে কলেজের প্রশ্নগুলো সমাধান করছি। গতকাল 15তম শিক্ষক নিবন্ধন করেছিলাম, সেখানেও কিন্তু গড় থেকে অঙ্ক পেয়েছি। আমরা আজকেও কিন্তু গড় থেকে অঙ্ক পেয়েছি। গতকাল আমরা ঐকিক নিয়মটা পেয়েছিলাম, আজকেও সেম অঙ্ক, শুধুমাত্র মানের পরিবর্তন। তাছাড়া বাদবাকি সবগুলোই কিন্তু সেম ছিল। এখান থেকেও কিন্তু আমরা অঙ্ক পেয়েছি। আজকেও আমরা এখান থেকে গড় থেকে দেখতে পাচ্ছি পিতা ও পুত্রের বয়সের গড় রয়েছে, মাতা এবং ওই পুত্রের বয়সের গড় দেয়া রয়েছে। এখানে বলছে মাতার বয়স দেয়া হলে পিতার বয়স নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, পিতার সাথে পুত্রের বয়সের গড়, আবার পুত্রের সাথে মাতার বয়সের গড়। এখানে একটা মাতার বয়সটা দেয়া রয়েছে, পিতার বয়সটা বের করতে বলছে। খুব ইজি একটি বিষয়। আপনি ভাবুন যে পিতা এবং পুত্রের বয়সের গড় দেয়া রয়েছে, তাহলে গড় থেকে সমষ্টি নির্ণয় করার জন্য আমরা কি করেছিলাম, যে গড়টা ছিল তাকে আমরা মানে উপত্য সংখ্যা দ্বারা গুণ করেছিলাম। যেহেতু পিতা এবং পুত্র, এখানে দুইটা উপত্য রয়েছে, পিতা এবং পুত্র, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অবশ্যই বলতে পারি যে পিতা প্লাস পুত্র। তাহলে সমষ্টি রয়েছে এখানে, এইটাকে আমরা 2 দ্বারা গুণ করলে আমাদের এখানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টিটা বের হবে। অর্থাৎ গড়ের মানটাকে যখন আমরা 2 দ্বারা গুণ করব তখন আমাদের সমষ্টি বের হচ্ছে। অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের আমরা সমষ্টিটা এখানে পেয়ে গেলাম। এবার মাতা এবং মাতা এবং পুত্র, এই দুজনের সমষ্টি এখানে 35। আমরা 2 জনের সমষ্টি পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে মাতার বয়সটা দেয়া রয়েছে, পিতার বয়স নির্ণয় করো। খুব ইজি একটি বিষয়। দেখেন আমরা যদি এটাকে বিয়োগ করে দেই, আপনারা জানেন যে বীজগণিতীয় রাশির আমরা যখন কোনো রাশিকে বিয়োগ করি তখন আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিই। পরিবর্তন করে দিলে এই পুত্র এবং পুত্রর বয়সটা কেটে মানে সেম মানটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে পিতা, এখানে বিয়োগ, আমরা এখান থেকে মাথাটা লিখলাম, সমান। এখন এখান থেকে মানটা বিয়োগ করে দিলাম, 80 থেকে 70কে বিয়োগ করলে হবে 10। প্রশ্ন দেখেন মাতার বয়স দেয়া রয়েছে, পিতা মাতার বয়স দেয়া রয়েছে, অতএব আমরা এখান থেকে পিতার বয়সটা নির্ণয় করে ফেলি। তাহলে দেখেন কত সহজে আমরা কিন্তু পিতার বয়সটা নির্ণয় করলাম। তাহলে পিতার বয়সটা আমরা কত সহজে নির্ণয় করেছি। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু একটা গড় থেকে, আমরা যখন গতকালকে 14তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন আলোচনা করেছিলাম সেখানে আমরা গড় থেকে প্রশ্ন পেয়েছিলাম। আজকে কিন্তু আমরা 15তম শিক্ষক নিবন্ধন থেকে আলোচনা করেছি, এখান থেকেও কিন্তু আমরা গড় থেকেই প্রশ্ন পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই গড় থেকে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই গড়ের প্রশ্নগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটি পরীক্ষায়, প্রত্যেকটা ইয়ারের যে পরীক্ষাগুলো হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু আমরা গড়ের মানগুলো কমন পাচ্ছি। এই জন্য এগুলো কিন্তু আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। যে এই জন্য আমি বারবার বলি যে আপনাদেরকে বারবার বলি, কেন আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব, কেন আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। বিগত বছরের প্রশ্ন সমাধান করা তো আমাদের
আমাদের মানে এক্সপিরিয়েন্স বাড়াবে, আপনার অভিজ্ঞতা বাড়াবে, প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা বাড়াবে। সব কিছু মিলিয়ে বিগত বছরের প্রশ্ন আপনাকে সলভ করতেই হবে। আপনি যে পরীক্ষায় যখন দেন না কেন, অবশ্যই বিগত বছরের প্রশ্ন আপনাকে সমাধান করে পরীক্ষা দিতে গেলে আপনার জন্য পজিটিভ হবে। এই জন্য অবশ্যই আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যে পরীক্ষার দিতে যাওয়াটা আপনার জন্য বেটার। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু প্রশ্নটা খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে প্রশ্ন বলা রয়েছে যে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। যেহেতু এখানে কোনো বিক্রয় মূল্যের কথা উল্লেখ নেই, মানে ক্রয় মূল্য কোনো কথা উল্লেখ নেই, আমরা ক্রয় মূল্যকে যখন শতকরায় থাকে তখন আমরা 100 টাকা ধরে নিই। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আমরা এখানে নিয়েছি। তাহলে বিক্রয় মূল্য এখানে 24% ক্ষতি হয়েছে। তাহলে 24% ক্ষতি হয়েছে, আমরা 24 এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে হবে 6 76। এখন আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। দেখেন এই যে, তাহলে আপনার যদি একটু ছোট ছোট করে ভেঙে নেন, তাহলে 2 দ্বারা যদি কেটে দেয় এখানে আমাদের, তাহলে কত হবে এখানে 3 দোকানো 6 8 দোকানো 16, আর 2 দ্বারা ভেঙে দিলে 50। আবার 2 দ্বারা যদি ভেঙে দিই তাহলে এখানে হবে 19 দোকানো 38, 25 দোকানো 50। এই যে, তাহলে আমাদের সঠিক উত্তরও পাচ্ছি আমরা 19:25। তাহলে এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এটা কিন্তু দেখেন খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। যে আপনি যদি এই বেসিক জিনিসগুলো জানেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে কিন্তু এইসব এই বেসিক সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা রাখতে হবে। আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা অবশ্যই মানে গণিত শেখার আগে অবশ্যই তার বেসিকটা ক্লিয়ার করবেন, কারণ আপনি যখন বেসিকটা ক্লিয়ার করতে পারবেন তখন কিন্তু আপনি সংক্ষিপ্ত ওয়েতে খুব সহজে কিন্তু প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে একটু কাজ করি, দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা কি দেওয়া রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি দুটি সংখ্যার লসাগু। আমি আপনাদেরকে এই অঙ্কটা যে কতবার করিয়েছি এটা আপনারা নিজেও জানেন যে এই প্রশ্নটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যখনই লসাগু এবং গসাগু, আমি আপনাদের প্রত্যেক দিন বলি লসাগু এবং গসাগু থেকে একটি অথবা 2টি প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন। এই জন্য লসাগু এবং গসাগুর পাঠটাতে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেখুন এখানে লেখা আছে দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া রয়েছে। দুটি সংখ্যার লসাগু দেয়া রয়েছে এবং গসাগু দেয়া রয়েছে। তাহলে একটি সংখ্যা দেয়া রয়েছে, অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন অপর সংখ্যাটি নির্ণয় করব, যে অপর সংখ্যাটি যখন নির্ণয় করব তখন আমরা সরাসরি লসাগু এবং এই গসাগুর মানটাকে গুণ করে এখানে যে একটি সংখ্যা দেয়া রয়েছে এই একটি সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে 4 12 48, তাহলে 3 4 12, আমরা কিন্তু আমাদের 24, 4 6 24, হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে আমাদের 36। তাহলে এখান থেকে কিন্তু আমরা যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে, যখন দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেয়া থাকবে এবং একটি সংখ্যা দেয়া থাকবে, তখন আমরা অপর সংখ্যাটি নির্ণয় করব। সরাসরি দুটি সংখ্যার লসাগু এবং গসাগুকে গুণ করব, গুণ করে আমরা যে সংখ্যাটি দেয়া থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করব। আপনারা আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যেই ইরফান সালাম জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। দেখেন পরবর্তী প্রশ্ন যেটা দেয়া রয়েছে, বলছে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। আপনাকে জানতে হবে 40-এর থেকে বড় মৌলিক সংখ্যাটি কত।
এবং 100-র চাইতে ছোট মৌলিক সংখ্যাটি কত, এটা আপনার জানতে হবে। আপনি যদি এটা জানেন তাহলে এখান থেকে আপনি সমাধান করতে পারবেন। তাহলে 40 থেকে বড় মৌলিক সংখ্যা যেটা আপনার 41 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 41 একটি মৌলিক সংখ্যা, 41, এবং 100 থেকে ছোট মৌলিক সংখ্যা কত এটা আপনার জানতে হবে। 100 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97, তাহলে এখান থেকে আমরা 97 লিখতে হবে, লিখে দুইটাকে আমাদের গড় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 8, এই যে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দিই 6 দোকানো 12, এই যে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 69। আপনাদেরকে আবারও বলছি, মৌলিক সংখ্যাটা কি আমরা জানি 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক নেই, অন্য কোনো গুণনীয়ক নেই, তা আমরা তাকেই মৌলিক সংখ্যা বলবো। আমি আবারও বলছি, 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এটা 14তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই প্রশ্নটা এসেছিল আপনাদের জন্য, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে 14তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের এই প্রশ্নটি এসেছিল। একটি খাতা 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, মানে একটি খাতা আপনি 36 টাকা যখন বিক্রয় করবেন তখন যে পরিমাণ ক্ষতি হবে 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে। তাহলে প্রশ্নটা আমি আবারও বলছি, একটি খাতা আপনি যে টাকায় বিক্রি করবেন, একটি খাতা 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হবে, মানে যে ক্ষতিটা হবে, এবং 72 টাকা বিক্রয় করলে তার চাইতে দ্বিগুণ লাভ হবে, মানে যে ক্ষতি হবে তার চাইতে দ্বিগুণ লাভ হবে। এখন খাতাটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে খাতাটির ক্রয় মূল্য, আমরা যদি ক্রয় মূল্যটাকে, আমরা যদি এখানে ক্রয় মূল্যকে ধরে নেই x টাকা ধরে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করুন, 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি, তাহলে ক্ষতি 36 টাকা যখন বিক্রয় করেছেন তখন ক্ষতি হয়েছে, ক্ষতি সমান আমরা কি লিখি? ক্ষতি সমান আমরা লিখি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন ক্ষতি হয়েছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। খেয়াল করুন, এত টাকা। আচ্ছা, এখন 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে 72 টাকা বিক্রয় করলে লাভ হয়েছে, লাভ সমান লেখা যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা। আচ্ছা, এবার আমাদের শর্ত বলছে যে 72 টাকা বিক্রয় করলে যে লাভটা হবে সেই লাভের পরিমাণটা যে ক্ষতি হয়েছে তার দ্বিগুণ, 2 × x - 36। তাহলে কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি, এই যে 2x - 72, তাহলে দেখেন এখানে 72 প্লাস এই যে 72, আমরা এখান থেকে সরাসরি মানটা নির্ণয় করব। তাহলে এখান থেকে 3x = 144, আমরা x এর মান কিন্তু এখানে স্পষ্ট বলতে পারি যে x এর মানটা এখানে আমরা 48, অর্থাৎ ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 48 টাকা। তাহলে এই বিষয়টা আপনার জানতে হবে যে আসলে প্রশ্নটা বলছে কি আমি কি করব, মানে প্রশ্নটা কি বলছে আর আমি উত্তরটা করবো কি, এইটা আপনার জানতে হবে। প্রশ্ন বলেছে একটি খাতা 36 টাকা বিক্রয় করলে যে পরিমাণ ক্ষতি হয় এবং 72 টাকা বিক্রয় করলে ওই ক্ষতির দ্বিগুণ লাভ হয়। তাহলে আপনার জানতে হবে এখানে যে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, আমরা ক্রয় মূল্যকে x ধরে নিয়েছি, ক্ষতি সমান কি লেখা যায়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভ সমান কি লেখা যায়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা যদি আপনি জানেন এবং সত্যটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। আমার তো মনে হয় যে এই প্রশ্ন আপনাদের আনসার মুখস্থ থাকার কথা। এই প্রশ্নটা যতবার এসেছে পরীক্ষায়, মানে অসংখ্যবার এই প্রশ্ন এসেছে, আপনাদের উত্তর মুখস্থ থাকার কথা এই প্রশ্নে। আমরা একটু পরবর্তী প্রশ্নটা দেখি, একটু খেয়াল করুন। পরবর্তী প্রশ্ন বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি দেওয়া রয়েছে, মধ্য সমানুপাত নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতটা কি আপনার জানতে হবে। ক্রমিক সমানুপাত হচ্ছে তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তখন এই অনুপাত ত্রয়কে আমরা কি বলি? ক্রমিক সমানুপাত বলি। আমি আবারও বলছি, তিনটি রাশি যদি থাকে, এখানে খেয়াল করুন, তিনটি রাশি
যে একটা রাশি রয়েছে এ, একটা রয়েছে বি, আর একটা রাশি রয়েছে সি। তাহলে এ অনুপাত বি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় যদি এরকম থাকে, তখন আমরা এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতকে আমরা বলি ক্রমিক সমানুপাত। তাহলে এখান থেকে এই অনুপাতকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি, এই যে বি বাই সি, অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি বি স্কোয়ার সমান এসি। তাহলে এখান থেকে আমরা বলি যে বি সমান বর্গমূল এসি। আমি এটা বিস্তারিত দেখিয়ে দিলাম। এখন খেয়াল করুন, এ হচ্ছে প্রথম, এটা হচ্ছে কি দ্বিতীয় বা মধ্য, এটা হচ্ছে তৃতীয় সমানুপাত। তাহলে খেয়াল করুন, মধ্য সমানুপাত বি সমান কি লেখা যাবে? বর্গমূল প্রথম গুণ কত? তৃতীয় সমানুপাত। তাহলে আমরা যদি এত বিস্তারিত না করি, যদি আমি এই বেসিকটা ক্লিয়ার করতে পারি, তাহলে যখন এরকম ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশির মান দেয়া থাকবে, তখন কিন্তু আমরা সরাসরি এখানে মধ্য সমানুপাত সমান লিখতে পারি যে বর্গমূল প্রথম গুণ তৃতীয়। তাহলে এখানে 4 ষোলো 64, আমরা কিন্তু বর্গমূল করলে কিন্তু আমরা এখানে সরাসরি কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমাদের মধ্য সমানুপাতের মান কিন্তু আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারবো। দেখেন, আপনারা আমাদের সাথে সবুজ আপনি সালাম জানিয়েছেন, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার হোসেন, আপনি পটুয়াখালী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে ডান লিখে দিবেন। ইতিমধ্যেই আপনারা আমরা পরবর্তী প্রশ্নটা দেখে ফেলি যে আসলে আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে। আপনারা যদি উত্তর করতে পারেন তাহলে অবশ্যই প্রশ্নের নাম্বার দিয়ে আনসার করবেন। যেমন দেখেন, এখানে পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছে কি? আপনার প্রথমে জানতে হবে প্রশ্ন চাচ্ছে কি। আমরা তো সব প্রশ্নই কম বেশি আনসার করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নের ধরনটা কি, প্রশ্ন চাচ্ছে কি, এটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, শতকরা বার্ষিক কত টাকায়, শতকরা বার্ষিক, যখনই বার্ষিক বলবে তখন আমরা বুঝতে হবে এটা মুনাফার হার নির্ণয় করতে বলছে। কারণ শতকরা বার্ষিক কত টাকায়, কত টাকা হার মুনাফায়, এই যে কত টাকা হার মুনাফায়, এত টাকার 6 বছরের মুনাফা এত টাকা, এটা হচ্ছে মুনাফা। আর আমরা মুনাফাকে প্রকাশ করি সিম্পল ইন্টারেস্ট আয় দ্বারা প্রকাশ করি, এটা 273 লিখলাম আমরা। এবং সময় বছরটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, এবং মুনাফাকে এটাকে আমরা আসল বলি বা মূলধন বলি বা প্রিন্সিপাল বলি। আপনার কাছে যে টাকাটা রয়েছে এটাকে আমরা প্রিন্সিপাল বলি, এই জন্য এটাকে আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করি। এখন আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। আমরা জানি পি আর এন সমান আই। এখান থেকে কিন্তু আমরা আর এর মানটা যখন নির্ণয় করব, এই যে পি এন, আমরা কিন্তু এখানে আয়ের মানটা বসিয়ে দিতে পারি 273। এখানে কিন্তু আমরা মানটা বসিয়ে দেব 650, এবং এনের মানটা যেটা রয়েছে বসিয়ে দেব। দেওয়ার পর যেহেতু আমরা এখানে শতকরা নির্ণয় করব, সুতরাং 100 দ্বারা গুণ করে একটা আমরা শতকরা চিহ্ন দিয়ে দিব। তাহলে এই মানটাকে যখন আমরা সমাধান করব, সমাধান করলেই কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে আপনারা কিন্তু এভাবে কিন্তু সমাধান করতে পারবেন খুব স্বল্প সময়ে, কিন্তু আপনারা এগুলো কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু হিসাব করে বের করতে পারবেন। দেলোয়ার হোসেন, আপনি বলেছেন বি নাম্বারটা 6.50, আসলে এটাকে আমাদের সমাধান করে দেখতে হবে যে আসলে 6.50 আসে কি না, এটা আমাদের সমাধান করে দেখলে আপনি খুব শিওর হতে পারবেন। আর আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখেন, একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে, ক এবং খ একত্রে কাজটি কত দিনে করতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন। আপনারা জানেন যে এই প্রশ্ন কতবার পরীক্ষায় এসেছে, মানে এটা ভাষার বলার বাহিরে, যে এই ক খ রহিম করিম, ঠিক আছে, এইরকম দুইটা নাম দিয়ে একত্রে কত সময়ে কাজটি করতে পারবে, দুইজন ব্যক্তির কাজ একত্রে কতদিনে করতে পারবে। এই প্রশ্নটা পরীক্ষায় অসংখ্যবার বললেও ভুল হবে, মানে অসীমবার এসেছে এই প্রশ্নটা। তাহলে দেখেন, এখানে আমরা যদি এই প্রশ্ন নিয়ে একটু কাজ করি,
এই প্রশ্নটা নিয়ে যদি কাজ করি, যখন এই টাইপের প্রশ্ন থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করছি 14তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। তাহলে এখানে ক এবং খ একত্রে কতটুকু কাজ করবে? ক এবং খ যে কাজটা করবে এটা হচ্ছে mn ডিভাইডেড বাই m প্লাস n। আমরা এই ছোট্ট একটি ফর্মুলা দিয়ে করবো। mটা হচ্ছে ক এর কাজের পরিমাণ এবং nটা হচ্ছে খ এর কাজের পরিমাণ, আর এখানে m প্লাস n। দেখেন 3 6, এখানে হচ্ছে 9, আমরা কেটে দিলাম 3 দ্বারা কেটে দিলাম 2, তাহলে সঠিক উত্তর হবে এখানে 2 দিনে। তাহলে এত সহজে এত সংক্ষিপ্ত সময়ে দেলোয়ার হোসেন আপনি সঠিক উত্তর দিয়েছেন, সবুজ আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের 9 নম্বরের প্রশ্ন হবে হচ্ছে 2 দিনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন, আপনি 8-এর বি বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত সময়ে এই প্রশ্নগুলোর এভাবে উত্তর করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি যে আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে। একটু খেয়াল করুন প্রশ্নটা দেখেন, প্রশ্নের ক্যাটাগরিটা দেখেন। এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের, এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা দেওয়া রয়েছে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। যখন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলবে বা দ্বিগুণ বলবে, 1.5 গুণ বলবে, 2 গুণ বলবে, যেটাই বলুক না কেন, যখন এরকম গুণ কথাটা উল্লেখ আসবে তখন আমরা সরাসরি পরিসীমা যদি দেয়া থাকে তাহলে একরকমভাবে আমরা প্রস্থ নির্ণয় করতে পারি, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা একরকম সংক্ষিপ্তভাবে কিন্তু আমরা প্রস্থটা বের করতে পারি। আমি 2টা ওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সংক্ষিপ্ত সময়ে প্রস্থটা নির্ণয় করতে পারি। আমরা আগে বিস্তারিত এটি করে নেই। দেখেন এখানে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটাকে যদি আমরা ধরে নিই যে প্রস্থকে আমরা ধরলাম x মিটার, এবং তাহলে এখান থেকে আমরা ধরব দৈর্ঘ্য সমান 2 গুণ না 3 গুণ। তাহলে আমরা পরিসীমাটা এখানে দেয়া রয়েছে, ওকে, পরিসীমা সমান 24 মিটার। তাহলে পরিসীমাকে আমরা প্রকাশ করি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আপনারা সবাই জানেন। তাহলে 2 ইন্টু 4x সমান, তাহলে এখানে x এর মানটা আমরা লিখি এই যে, তাহলে এখানে 3 8 24। তাহলে প্রস্থ পেয়েছি, প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে এখান থেকে আমরা যখন দৈর্ঘ্য নির্ণয় করব তখন 3 ইন্টু 3 অর্থাৎ 9 মিটার। আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল সমান লিখে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 9 এবং 3 গুণ করলে আমাদের হবে 3 9 27, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 27 বর্গ একক। দেলোয়ার হোসেন আপনি 10-এর এ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা এখন এটাকে সংক্ষিপ্তভাবে কিভাবে করতে পারি এটা হচ্ছে দেখার বিষয়। যখন এরকম দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ এই টাইপের কোনো প্রশ্ন থাকবে এবং পরিসীমা দেয়া থাকবে, পরিসীমা দেয়া থাকলে আমরা প্রস্থ যেভাবে নির্ণয় করব হচ্ছে এখানে সরাসরি আমরা পরিসীমা লিখব 2 ইন্টু সরাসরি দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, যদি দ্বিগুণ বলে বা 3 গুণ বলে তাহলে এখান থেকে আমরা লিখব 1 প্লাস যত গুণ বলবে সেই গুণটা এখানে বসিয়ে দিব। তাহলে খেয়াল করুন 24 2 ইন্টু 4, তাহলে এখানে এই যে প্রস্থটা বের হয়ে গেছে, দেখেন প্রস্থটা 3 বের হয়ে গেছে, প্রস্থ 3 বের করে ফেলেছি আমরা। তাহলে প্রস্থ 3 বের করতে পারলে এখন দৈর্ঘ্য 3 গুণ, তা 3 গুণ 3, তাহলে এখানে হবে 9। তাহলে আপনি যদি বেসিকটা জানেন তাহলে কিন্তু শর্টকাট কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে না, আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন এটা।
এখানে যদি কখনো পরিসীমা দেয়া থাকে এবং দৈর্ঘ্য প্রস্থের কত গুণ এই টাইপের কোনো প্রশ্ন দেয়া থাকে, আমরা সরাসরি কিন্তু প্রস্থ সমান লিখতে পারি পরিসীমা ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস যত গুণ বোঝাবে সেই মানটা আমরা সরাসরি বসিয়ে দেব, দিয়ে কিন্তু আমরা এটার প্রস্থ কিন্তু নির্ণয় করতে পারবো। আপনারা কিন্তু এভাবে কিন্তু সমাধান করতে পারেন। এবং যদি কখনো ক্ষেত্রফল দেয়া থাকতো, ক্ষেত্রফল, তাহলে প্রস্থ আমরা কিভাবে নির্ণয় করতাম? ক্ষেত্রফল দেয়া থাকলে ক্ষেত্রফল দেয়া থাকলে তাহলে আমরা প্রস্থ সমান লিখি বর্গমূল ক্ষেত্রফল সমান, এখানে যদি দৈর্ঘ্য প্রস্থের এত গুণ কথাটা উল্লেখ আসে তাহলে এখানে শুধু এই গুণ, যত গুণ, যদি দ্বিগুণ বলে 2 দ্বারা ভাগ করি, 3 গুণ বললে 3 দ্বারা ভাগ করি। এটা হচ্ছে আমাদের বিস্তারিত ব্যাখ্যা। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি, দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে যে মানটা দেয়া রয়েছে খুবই ইজি। দেখেন এখানে দেয়া রয়েছে 4 ঘাতের মূল। আমরা জানি যখন বর্গমূল থাকে, বর্গমূলকে আমরা সমাধান করার জন্য আমরা স্কোয়ার করে নিই। যখন ঘনমূল থাকে তখন আমরা কিউব করে নিই। 4 ঘাতের মূল থাকলে 4 করে নিই উভয় পাশে। তাহলে এখানে আমরা অবশ্যই আমরা এখানে এই 4 ঘাতের মূলকে বাদ দেওয়ার জন্য একটা 4 নিব উভয় পাশে, এই যে অবশ্যই। তাহলে এখান থেকে এই 4 এবং এটা বাদ দিয়ে এখানে হবে x, এই মূলটাকে আমরা 4 বার গুণ করবো। এই যে আমরা 4 বার গুণ করব। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে শিখেছিলাম কিভাবে দশমিকের গুণগুলো আমরা করব। এখানে 4টা 1 আছে, 4টা 1 গুণ করলে একই হবে। এখন আপনারা দেখেন দশমিকের পরে কয়টা ঘর রয়েছে, 1 2 3 4। তাহলে এখানে 3টা শূন্য বসিয়ে দেন, দিয়ে একটা দশমিক লাগান। এই যে খেয়াল করুন, এই যে আমি আবারও বলছি 4টা 1 গুণ করলাম, দশমিকের পরে এখানে রয়েছে একটা 1, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব মিলিয়ে 4টা আছে, 4 ঘর দশমিকের পর টোটাল। তাহলে এখানে আমার আরো 3টা শূন্য পূরণ করতে হবে দশমিকের পরে 4টা ঘর দেওয়ার জন্য। তাহলে টোটালে 1 2 3 4 ঘর ফিল আপ, আমার মানটাও ফিল আপ 0.001। এটার চাইতে সহজ কোনো উপায় নেই দশমিকের গুণ করার জন্য। এই উপায়ে আপনারা সমাধান করবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি একটু। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে সূচক এবং লগারিদম থেকে কিন্তু যে প্রশ্ন প্রত্যেকবার আসে। গতকালকে আমরা 15তম শিক্ষক নিবন্ধন সমাধান করেছি, তার আগের দিনে আমরা সমাধান করেছি 16তম শিক্ষক নিবন্ধন, তার আগে 17তম, তার আগে 18তম থেকে ধারাবাহিকভাবে আজকে 14তম শিক্ষক নিবন্ধন সমাধান করছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক সিকোয়েন্স সূচক এবং লগারিদম, একটি অথবা দুইটি, কখনো কখনো 3টিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনি কেন সূচক এবং লগারিদম থেকে আপনি ভালো প্রিপারেশন নেবেন না? এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এটা নবম ও দশম শ্রেণীতে আমরা দেখেছি যে নবম এবং দশম শ্রেণীতে এই সূচকের যে বেসিক কনসেপ্টটা রয়েছে সেখানে লগারিদমের, সেখানে প্রথমে কিন্তু এটা এমসিকিউ আকারে দেওয়া রয়েছে। এবং বিগত বছরে যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে, মানে এসএসসি লেভেলের প্রতিটি বোর্ড পরীক্ষাতে প্রায় সময় এই প্রশ্ন দেখা গিয়েছে। এবং দেখেন চাকরি পরীক্ষাতেও কিন্তু এই পরীক্ষা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখানে এটার বেসিক কনসেপ্টটা হচ্ছে কি, যে লগ বেজ এবং মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে 1। তাহলে এখানে কিছু শর্ত আছে যে এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং নট ইকুয়াল 1 হতে হবে। কেন 0 থেকে বড় কেন হবে? লগারিদম কখনো ঋণাত্মক মান গ্রহণ করে না, সর্বদাই পজিটিভ মান নিয়ে কাজ করে। এবং log 1 সমান লেখা যায় 0, log 1 সমান 0, এই জন্য এখানে 1 হওয়া যাবে না। যদি কখনো এখানে 1 হয় তাহলে এটার মান হবে, যদি এটা কখনো এটা a আছে কিন্তু এখানে 1 হয়েছে, তখন তার মানটা হয়ে যাবে কত?
জিরো, এটা আপনার মাথায় রাখতে হবে। লগ 1 এর মানটা সর্বদাই জিরো, এই জন্য আপনার এই মানটা জিরো থেকে বড় হতে হবে এবং কখনোই 1 হওয়া যাবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। পরবর্তীতে দেখেন সূচক থেকে দেখেন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেন একটা করেছি, এই যে একটা করলাম, এখানে একটা করেছি লগ থেকে, দেখেন এখানে কিন্তু আরও একটা সূচক থেকে এসেছে। তাহলে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 3টি প্রশ্ন, টোটালে 3টি প্রশ্ন কিন্তু সূচক এবং লগারিদম থেকে এসেছে। সুতরাং আপনারা যারা সূচক এবং লগারিদম সম্পর্কে আপনাদের ধারণা নিতে এখনও সমস্যা রয়েছে, আপনারা আমাদের পেজে দেখবেন আমরা সূচক এবং লগারিদম সম্পর্কে বিস্তারিত ক্লাস দিয়েছি। আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের প্রশ্নগুলো, এই ব্যাখ্যাগুলো ছাড়া রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে, সাদিক স্যার ইউটিউব চ্যানেল, আর তারপর আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, তারপর আমাদের ব্যক্তিগত পেজে রয়েছে, সাদিক স্যার পেজে রয়েছে, সাদিক পাবলিকেশন পেজে রয়েছে, সবগুলো পেজে প্রায় আমাদের ক্লাসগুলো আছে। আপনারা কিন্তু চাইলেই সেখান থেকে কিন্তু সূচক এবং লগারিদমের ক্লাসটা কিন্তু দেখে নিতে পারেন। এই জন্য আমি বলি যে এটা কত গুরুত্বপূর্ণ। দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বর্গমূল, ঘনমূল, 4 ঘাতের মূল, 5 ঘাতের মূল নিয়ে আলোচনা করেছিলাম। এখানে দেখেন খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছি এখানে বর্গমূল রয়েছে, এখানে ঘনমূল রয়েছে। তাহলে আমরা গত ক্লাসেও বলেছি যে বর্গমূল থাকলে আমরা সেই মানটাকে a⁻½ দ্বারা প্রকাশ করি, ঘনমূল থাকলে সেই মানটাকে আমরা প্রকাশ করি a⁻1/3 দ্বারা। 4 ঘাতের মূল থাকলে আমরা সেটাকে প্রকাশ করি হচ্ছে a⁻1/4 দ্বারা। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা জানতে হবে। 5 ঘাতের মূল থাকলে a⁻1/5 দ্বারা প্রকাশ করব আমরা। এবং এখান থেকে আমাদের জানতে হবে যে উভয় পার্শ্বে যখন বেসগুলো সমান, পাওয়ারগুলো সমান হবে, তখন এই পাওয়ারটা আমাদের বাদ হয়ে যে এখান থেকে আমরা লিখতে পারবো যে a সমান b। আবার যদি উভয় পার্শ্বে বেসগুলো সমান হয়, এই যে বেসগুলো যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো যে m সমান কত, n। এই যে প্রক্রিয়াটা, এইটুকু বেসিক যদি আপনি জানেন, জাস্ট এই 3টা বেসিক যদি আপনি জানেন, তাহলে কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবেন। দেখেন এই প্রশ্নে যখন আমরা সমাধান করব, বর্গমূল রয়েছে, আমরা 3 এর মাথার উপরে একটা 1/2 দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা x+1 লিখে দিলাম, এই যে। আবার এখানে 3 এর মাথার উপরে একটা 1/3 দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম 2x-1। কত সুন্দরভাবে লিখে ফেললাম। এখন এখান থেকে খেয়াল করুন, পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, তাহলে 3 হাফ দ্বারা যখন গুণ করব তখন এখানে x+1/2, এখানে 3 1/3 দ্বারা গুণ করলে হবে 2x-1/কত, 3। এইটা আর এইটা বাদ গেলে এখানে আমরা পাবো হচ্ছে x+1/2, এখানে 2x-1/3। এখন এখান থেকে আমরা সমাধান করে নিই। 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে 4x-2, এখানে 3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে হবে 3x+3। তাহলে এখান থেকে আমরা 4x থেকে আমরা 3x একটা বাদ দিয়ে দিব, 3 প্লাস কত, 2। তাহলে অতএব আমরা পাচ্ছি x সমান হচ্ছে 5। এমনি জাহাঙ্গীর ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের লাইভের শেষ প্রান্তে এসেছি। আগামী দিন আমরা আলোচনা করব, এই লাইভটির দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।